গ্রামের পাশে সরু গলি দিয়ে ধান খেতে আসতেই মোড়লের সাথে দেখা হয়। রুস্তম সালাম দিতেই লোকটা থামে, সবার দিকে তাকিয়ে বলল, তা কেমন আছো? আপনাদের দোয়ায় ভালোই আছি। এরা কারা? এলাকায় নতুন মনে হচ্ছে। রুস্তম গলা নামিয়ে সরল কণ্ঠে বলল, শহর থেকে এসেছে, আমার মেয়ের সব বন্ধু সকল। মেয়ে কই? তাকে তো অনেকদিন দেখি না। কলেজে পড়ে না? রুস্তম পেছন থেকে টেনে অহনাকে সামনে দাঁড় করালো। এই যে আমার মেয়ে। অনেকদিন পর গ্রামে পা রাখলো, শহরেই পড়ে। অহনা সালাম দিল মোড়লকে। সালাম নিয়েই মোড়ল অহনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। মেয়ে তো বড় হয়ে গেছে অনেক। তা কিছু কি ভেবেছো? এখনো ভাবা হয়নি। মা মরা মেয়েটাকে এখন চাপ দিতে চাই না, বিষয়টা আমি ভাববো। আসি রোস্তম আলী, আবার দেখা হবে। অহনা রোস্তমের দিকে তাকালো। বাবা, লোকটা তোমাকে কি ভাবতে বলেছে? কিছু না, চল তুই। অহনা আবার পেছনে চলে আসে। মাহাতিমের মুখটা লাল হয়ে আছে। অহনা তুড়ি বাজিয়ে জিজ্ঞেস করে, কি হলো? কি ভাবছো? মাহাতিম অহনার দিকে তাকায়। যা তোমার বাবা ভাবছে। বাবা আবার কি ভাবছে? কিছু না। কেউ পেছনে আসছে। মাহাতিম দাঁড়িয়ে পড়ে। অহনা সবার সাথে তাল মিলিয়ে তাদেরকে চারিদিকটা দেখায়। পেছন থেকে মতিকে দেখে মাহাতিম ভাবার চেষ্টা করে তাকে চেনে কিনা। না, চেনে না, কখনো দেখেনি। অহনা পেছনে তাকালে এই লোকটা কেমন লুকিয়ে পড়ছে। মাহাতিম ভেবে পায় না লোকটা এমন করছে কেন। অহনাকে গিয়ে বলল। অহনা থেমে যায়। সবাই অনেকটা সামনে চলে যায়। মতিন বেরিয়ে আসতেই অহনা তার কাছে যায়। সমস্যা কি আপনার? হ্যাঁ, পিছু নিলেন কেন? মতি পাশে কাউকে না দেখে বলল, কাল রাতে একটা বিষয় দেখেছি, বুঝতে পারছি না সত্যি কিনা। কি দেখেছিলেন? আমি দেখছিলাম তুমি উড়ছিলে আকাশে। আমি অনেকবার খেয়াল করেছি, দেখলাম উড়ছিলে। সরি, তুমি করে বললাম। আসলে তুমি তো এখন আর ছোট না, তাই বললাম। অহনা আটকে ওঠে, বলল, ঠিক আছে, কিন্তু আমাকে দেখলেন কিভাবে? আমি মানে, আমার ঘুম আসছিল না রাতে, তাই হাঁটতে বেরিয়েছিলাম। আর কাউকে কি দেখেছেন? না, তুমি একা, কিন্তু এটা বুঝতে পারছি না কিভাবে উড়েছিলে তুমি। অহনা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বলল, আপনি ভুল দেখেছেন। মানুষ কখনো উড়তে পারে নাকি? আমি ঠিক দেখেছি। এবার তুমি আমাকে সত্যিটা বলবে। কিভাবে তুমি পারলে? আমাকে বলো, না হয় খারাপ হয়ে যাবে। এমন কিছুই হয়নি। আপনি কাকে দেখেছেন আমাকে ভাবছেন কে জানে। চোখে 2 চামচ বেশি দেখেন। আমাকে যেতে হবে, বাই। আমি জানি তুমি মিথ্যে বলছো, আমি জেনেই ছাড়বো। কিভাবে এই শক্তি পেলে তুমি? এবার দেখো আমি কি করি। কি করবেন? কিডন্যাপ করবেন? দরকার হলে সেটাই করব। আমার জানতে হবে। অহনা চলে যেতেই মতি তার হাত চেপে ধরে। সত্যিটা বলে যাও। আমি ভুল দেখি না কখনো। আমি একা নই, আরো অনেকে দেখেছে। সবাই তো আর ভুল দেখেনি। বাহ, একটু আগে বললেন আপনি হাঁটতে বেরিয়েছেন, এখন বলছেন আরো অনেকে দেখেছে। কথা না বাড়িয়ে সত্যিটা বলো। হাত ছাড়ুন। ছাড়বো না। মতি হাত ছাড়ছে না দেখে মাতিম তার নাক বরাবর ঘুষি মারে। নাক ফেটে রক্ত পড়তে থাকে। অদৃশ্য মার খেয়ে মতি চমকে ওঠে। ব্যথার দিকে খেয়াল করলো না সে। বলল, কে মারলো আমাকে? এখানে কিছু তো গোলমাল হচ্ছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। নিজেকে গুটিয়ে নিন আর চলে যান। অহনা রেগে চলে যেতেই মতি আবারও হাত চেপে ধরে। মাহাতিম কন্ট্রোল হারিয়ে ধাক্কা দেয় তাকে। মতি এবার কিছুটা ভয় পেল। কিছু বলতে যাবে তখনই ময়না ডাকলো অহনাকে। পেছনে পড়ে যাওয়ায় সবাই আবার ফিরে এলো। মতির এমন হাল দেখে রুস্তম জানতে চায় কি হয়েছে। মতি কোনো কথা না বলে প্রস্থান করে। অহনা দায় সারা দাঁড়িয়ে থাকে। মতিকে নিয়ে ভাবছে সে। ভয় পাচ্ছে এটা ভেবে একদিন বিষয়টা সবাই জেনে যাবে খুব শীঘ্রই। ময়না ওর কাঁধে হাত রেখে ঝাঁকি দিতেই অহনার হুঁশ ফেরে। সবার সাথে আবার চলতে থাকে। দুপুর হতেই সবাই ফিরে আসে বাড়িতে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। বাড়িতে মাত্র 3টা রুম। একটায় রোস্তম থাকে, বাকি 2টায় অহনা ও তার বন্ধুরা। ছেলেদের জন্য একটা রুম, মেয়েদের জন্য একটা। বিকেলে সবাই শুয়ে আছে। ইরা আর রুমি দিনের তোলা সব ছবি স্ক্রল করে দেখছে। ময়না অহনার পাশেই তার কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। ইরা আর রুমি ছবি তোলা দেখে মাহাতিম বলল, মেয়েরা এত ছবি তোলে কি পায়? অহনা হেসে বলল, শান্তি। আর কিছুতে কি শান্তি নেই? এত প্রশ্ন করো কেন? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে নেই। মাহাতিম চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বলল, মন খারাপ? অহনা ফিসফিস করে বলল, তাতে তোমার কি?
কথা বলো না, সবাই এমনিতেও আমাকে পাগল মনে করে। বাইরে যাবে? না। আচ্ছা তুমি কেন ছবি তুললে না? আমার ভালো লাগে না। কেন? তোমার কি শান্তি পেতে ইচ্ছে করে না? সবার ভালো লাগা এক না। মেয়েরা স্বভাবত অনেক ছবি তোলে, আমি নই। সেটা দেখতেই পেলাম, প্রায় 1000টা ছবি তুললো, কিন্তু তুলে লাভ কি? বসে বসে এখন সব ডিলিট করছে। একটু পর সেখান থেকে 5টা ছবি অবশিষ্ট থাকবে শুধু। কি বলতে চাও? তেমন কিছু না, কথা হলো ডিলিটই যখন করবে এত ছবি তোলার মানে কি? সেটা ওদের ব্যাপার। ময়না উঠে বলল, আপা তুমি কার সাথে কথা বলছো? অহনা মাহাতিমের দিকে তাকিয়ে চোখ রাঙায়। মাহাতিম বেরিয়ে যায় ঘর থেকে। অহনা বলল মনে মনে। ময়না যথাযথ উত্তর না পেয়ে আবারও শুয়ে পড়ে। অহনা উঠে পড়ে। বাইরে বেরিয়ে দেখতে পায় মাহাতিম কলপারে থাকা একটি বেঞ্চের মধ্যে বসে আছে। অহনা পেছন থেকে তার কাঁধে হাত রাখে। মুহূর্তেই তা ভেদ করে বেরিয়ে আসলো তার বুক বরাবর। মাহাতিম দীর্ঘশ্বাস ফেলে। অহনা দেখতে পায় তার চোখ দুটো জল জল করছে। অহনার মনটাও হু হু করে ওঠে। কাঁদছো নাকি? মাহাতিম নিজেকে সামলে নেয়। কই না তো। আমি বুঝতে পারছি কেন কষ্ট পাচ্ছ। একদম না, বেশি ভাবছো। আমি ভুল বলিনি, তোমার চোখ পড়তে পারি আমি। মাহাতিম অহনার দিকে পূর্ণ দৃষ্টি দেয়। আচ্ছা, মৃত মানুষ কি ভালোবাসার অধিকার রাখে? অহনা এমন প্রশ্ন শুনে উত্তর খুঁজে পায় না। নির্বাক দৃষ্টিতে তাকায় মাহাতিমের দিকে। মাহাতিম আবার বলে, মৃত মানুষের কি কষ্ট হয়? অহনা এবার উত্তর দেয়, ভালোবাসার অধিকার সবার আছে, কষ্ট সবার হয়, কিন্তু তুমি এসব কেন বলছো? আমার কষ্ট হয় কেন? দূর বোকা, তুমি কি আর। অহনা থেমে যায়। নীরবতা গ্রাস করে নেয় তাকে। বুকে কেমন চিনচিন ব্যথা হচ্ছে। কেমন একটা খাপছাড়া ভাব তার মনটাকে বিষিয়ে তোলে। হারানোর ভয় জেগে ওঠে। রোস্তাম অহনার মায়ের ছবিটা দেখছিল, কান্না ভেজা চোখ তার। ছবিটায় হাত বুলিয়ে বলল, মেয়েটাকে কোনো কুল কিনারা না করে চলে গেলে তুমি। স্বার্থপর তুমি। আমি কিভাবে কি করব? তুমি কি জানো, বাবা না থাকলেও মা তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারে, কিন্তু মা না থাকলে বাবা কেন পারে না? সবাই এটাই বলে, আমি জানি আমি পারবো মেয়েটাকে ভালোভাবে রাখতে, তবুও ভয় হয় তুমি থাকলে সবকিছু আরো ভালো হতো। দরজায় কারা নাড়ে কেউ। রুস্তম চোখ মুখ মুছে দরজা খুলে দেখে মধ্যবয়স্ক একটি লোক এসেছে। রুস্তম আসার কারণ জিজ্ঞেস করতে বলল, কর্তা আপনারা যাইতে কইছে। রুস্তম ভয় পেয়ে যায়। মোড়লকে তার ভালো মনে হয়, কিন্তু বড় লোক সে বিশ্বাস করে না। কখন কি ঝামেলা দিয়ে বসে বলা যায় না। লোকটা আবার বলল, কর্তা বলেছে আসরের পর যাইতে। কথা আছে নাকি? চলে যায় লোকটি। রুস্তম বিভোর হয়ে ভাবে কোনো ভুল করেছি কিনা। হঠাৎ ডাকাতে রুস্তম ভয় পেয়ে যায়। কিভাবে ক্ষমা চাইবে এই বিষয়টা কয়েকবার ভেবে নেয়। এদিকে অহনা ছায়ামানবকে বলে, আমাকে একবার জড়িয়ে ধরবে। মাহাতিমের চোখ স্থির হয়ে যায়। উঠে যায় সে, দায়সারাভাবে দাঁড়িয়ে থাকে অহনার সামনে। অহনা পুনরায় বলল, একবার জড়িয়ে ধরবে? কেন? আমি চাইছি তাই। কিছু চাওয়া অগোচরে থাকা ভালো। ধরো না একবার শুধু। মাহাতিম নিজেকে স্থির রাখতে পারল না। কষ্ট হচ্ছে তার। হাত দুটো মুষ্টিবদ্ধ করে দম নেয়। আমি দৃশ্যমান হলেই আমার শক্তি কমে যাবে। যে কাজের জন্য এসেছি সেটা অপূর্ণ থেকে যাবে। এত বাধা কেন? তাহলে কেন এসেছিল আমার জীবনে? আমি আসতে চাইনি, তুমি ডেকে এনেছো। আমি ডেকে এনেছি? কিন্তু আমি তো কখনোই তোমাকে ডাকিনি। চিন্তামো না। কে বলেছিল অর্ণব নামের সেই ছেলেটার সাথে সম্পর্কে জড়ানোর? আমি তাকে চিনতে পারিনি। 2 মাসের পরিচয়ে তাকে আমার বিশ্বাস করা উচিত হয়নি। এটাই কারণ। ক্ষমা চাইছি। মাহাতিব অন্যদিকে চোখ ঘুরিয়ে রাখে। চোখ তার নত। কিছুতেই অহনার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। গাল বেয়ে তার কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মানুষ কত সহজে হারিয়ে যায়। যাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছি সেও হারিয়ে গেল। অহনা নাক টেনে বলে, তোমার এত কষ্ট কিসের বলো আমাকে। আমার কোনো কষ্ট নেই, জীবন নিয়েও কোনো আফসোস নেই। শুধু শুধু কি এটাই বলবে তো তুমি একজন ম্যাজিশিয়ান? তুমি ম্যাজিক করে সব করতে পারো? আমি জানি, আমার আগেই মনে হয়েছিল। কি ঠিক বলছি তো? মাহাতিম অহনার দিকে চেয়ে থাকে। হ্যাঁ তুমি ঠিক, ঠিক তুমি। আমি একজন ম্যাজিশিয়ান, আমি জাদু জানি। তাহলে কষ্ট কিসের? তুমি কেন কাঁদছো? চোখের পানি কখনো মিথ্যে হয় না।
আমি বুঝতেই পারছি না কেন আমি কাঁদছি, কারণ অজানা। বুকটা হু হু করে ওঠে অহনার। মাহাতিমের কাছে এগিয়ে আসে, অশ্রু সজল চোখ জোড়া রক্তিম হয়ে আছে মাহাতিমের। অহনার দিকে হাত বাড়ায়, কাঁধে দুহাত রাখে। অহনার চোখের কোণে জমে থাকা পানির কণা আঙুলের ঘষায় সরিয়ে দেয়। কাঁদছো কেন? তুমিও তো কাঁদছো। মাহাতিম দুহাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। কাঁদছি না আমি, তুমি বোকা, বুঝতে পারো না। জড়িয়ে ধরো, আমার হাঁসফাঁস লাগছে। মাহাতিম এক ঝটকায় অহনাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। উষ্ণ স্পর্শে কেঁপে ওঠে অহনা। শক্ত করে মাহাতিমের শার্ট খামচে ধরে। ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাবে। কেঁদে কেঁদে শার্টের অনেকটা ভিজিয়েছে অহনা। মাহাতিম অহনার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া টের পায়। গরম নিঃশ্বাস অনুভব করে। আলতো করে মাথায় চুমু খায়। কপালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে দেয়। পাগলি মেয়ে, কান্না শেষ হয়েছে? অহনা জড়িয়ে ধরে আছে মাহাতিমকে। মাহাতিম ছাড়াতে চাইলেও সে আরো জোরালোভাবে ধরে আছে। অহনা বিরক্ত হয়ে বলল, এমন অদ্ভুত আচরণ করছো কেন? আর একটু থাকতে দাও, ঘরে যাও। সবাই অপেক্ষা করছে, সবাই ঘুমাচ্ছে। তাহলে তুমি কি করছো? চোখে দেখো না আমার ব্যক্তিগত সম্পত্তি আগলে রেখেছি? কোনটা তোমার ব্যক্তিগত সম্পত্তি? অহনা মাহাতিমের বুকে হাত রেখে বলে, এই যে, এইটা আমার ব্যক্তিগত সম্পত্তি। কেউ ছিনিয়ে নিতে চাইলেও দেব না। এর উষ্ণতা থেকে আমি বঞ্চিত হতে চাই না কখনো। তোমার জ্ঞান লোপ পেয়েছে, হুঁশে নেই তুমি। ছাড়ো আমাকে, আর ঘরে চলো। আর একটু। মাহাতিম সরিয়ে দেয় অহনাকে। মুখের গরম ওম থেকে ছাড় পেতেই অহনার কেমন শীত লেগে ওঠে। শরীর তার তেজ হারিয়ে ফেলে। মাহাতিম বলল, কতক্ষণ এভাবে ছিলে মনে আছে? অহনা অনুভূতির রোশনাল থেকে বেরিয়ে আসতেই ওর মনে হয় একটু আগেই জড়িয়ে ধরেছিল। লজ্জায় নুয়ে যায়। আবেগের বশে কি করে বসলো। দৌড়ে ঘরে চলে যায় অহনা। মাহাতিম ভাবতে থাকে, একটু আগে নিজেই এত কাণ্ড করলো একটু জড়িয়ে ধরার জন্য, আর এখন নিজেই লজ্জা পাচ্ছে। ভালোবাসা সবাইকে কেমন বেহায়া করে দেয়, নির্লজ্জ করে দেয় নিমেষেই। প্রেমময় ছোঁয়া পেলে হিতাহিত জ্ঞান থাকে না, সেটাই হলো অহনার ক্ষেত্রে। আছরের পর রুস্তম হাজির হয় মোড়ল বাড়ি। বিশাল দৈর্ঘ্য ও প্রস্থব্যাপী বাড়ি, তবে আধুনিক বাড়ি বলা যায়। রুস্তম থমথমে পরিবেশ দেখে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরপরই প্রবেশ করে। মোড়ল বারান্দায় বসে চা খাচ্ছিলেন। রুস্তমকে দেখে হেসে বলল, আসো আসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। একটু দেরি করে ফেললে বটে, তবে সমস্যা নেই। রুস্তম ক্ষমা চেয়ে নেয়। মোড়ল তাকে বসতে বলে, কিন্তু সে বসে না। মোড়ল অনেক জোরাজুরি করতেই রুস্তম সোফায় বসে। মোড়ল ঘরের দিকে মুখ করে বলে, অতিথির জন্য নাস্তা নিয়ে আয়। রুস্তম থমথম খেয়ে যায়। ভয়ে ভয়ে বলল, কর্তা কেন ডেকেছেন আমাকে? আমি কোনো ভুল করিনি তো? কিছুদিনের মধ্যেই শহরে চলে যাব। মেয়েটা পড়বে, আমিও পাশে থাকতে পারবো। সে কি কথা? মেয়ে আবার চলে যাবে কেন? এবার না হয় একেবারে থেকে যাক। নিজের দেশের মাটির বলে কথা। না কর্তা, মেয়েটা নিজের পায়ে দাঁড়ালে আমিও শান্তি পাবো। নাস্তা এসে যায়। মোড়ল চা এগিয়ে দেয়। এত খাতির যত্ন দেখে রুস্তম আরো কাচুমুচু হয়ে বসে। মোড়ল আবার বলল, মেয়ের চিন্তা আর করো না, তোমাকে চিন্তা করতে হবে না। তা কেমন করে হবে? কখনো আমার প্রাণও চলে যায়। মেয়েটাকে কোনো কুল করে দিতে পারলেই আমি শান্তি পেতাম। আচ্ছা শোনো, আমার বড় ছেলেকে কেমন লাগে তোমার? রুস্তম ভেবে পায় না হঠাৎ এমন প্রশ্ন কেন। আপনার ছেলেরা হলো হিরে, নজর কাড়া। কার না ভালো লাগে বলুন? আমি জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে। ভালোই লাগে, শহর থেকে পড়াশোনা করে আসা ছেলে, এলাকারও উন্নয়ন হবে তাকে দিয়ে। একটা অনুরোধ রাখবে রুস্তম? রুস্তম বিনীত হয়ে বলে, ছি ছি কর্তা, কি বলছেন আপনি? আপনি বললে জীবনটাও দিতে দেব। আপনি কেন অনুরোধ করবেন? আপনি আদেশ করুন। না, এখানে তুমি নিজেকে ছোট করে দেখবে না। এই মুহূর্তে আমি আর তুমি সমান, এটা ভেবেই আমি বলছি কথাটা। রুস্তম ঢোক গিলে নেয়, কি কথা? তোমার মেয়েকে আজ সকালে দেখেই ভালো লেগে গেছে। বড় ছেলে আরিশের জন্য কবে থেকেই মেয়ে দেখছি, মনের মতো কাউকেই পাইনি। তোমার মেয়েকে দেখে মনে হলো রূপে গুণে সে আমার ছেলের জন্য উত্তম।
আমি চাই তাদের দুই হাত এক করতে। তোমার কি মতামত? আমি জোর করব না, জানতে চাই শুধু। রুস্তম আনন্দিত হবে নাকি বিষণ্ণ হবে বুঝতে পারছে না, চুপ করে রইল। মোড়ল আবার বলল, আমার ছেলে ভালো, তোমরা এই এলাকায় আছো, কখনো কি তাকে নিয়ে কোনো খারাপ কথা শুনেছো? রুস্তম এক গাল হেসে বলল, আমি ভাবতে পারিনি আমার মেয়েকে ভালো লেগেছে। আমার মেয়ের সৌভাগ্য এই বাড়িতে বিয়ে হবে। আমি রাজি, আলহামদুলিল্লাহ। তাহলে তাড়াতাড়ি তারিখটা ফেলে দেব। কি বলো বেয়াই? রুস্তম ভেবে বলল, মেয়েকে একবার কথাটা জানানো জরুরি। যদি, আরে কোনো ব্যাপার না, আর এমন ভয়ে ভয়ে থাকবে না, মনে করবে আমার সমান বেড়াই আমরা। গলায় গলায় ভাব থাকবে, মেয়ের সাথে কথা বলে আমাকে জানাবে। আমি নিজে যাব তোমার মেয়েকে দেখতে, বাড়ির মহিলাদের নিয়ে। এই বলেই মোড়ল রুস্তমের কাঁধে হাত রাখলো। রুস্তম জোরপূর্বক হাসলো, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পুরো বিষয়টা খেয়াল করলো মাহাতিম। সে পাশে থেকেই মোড়ল আর রুস্তমের সব কথা শুনে নিল। মাহাতিম ফিরে আসতেই অহনা তাকে ডাকে, কিছুটা আড়ালে নিয়ে প্রশ্ন করে, কোথায় ছিলে তুমি? অনেকক্ষণ দেখিনি। মাহাতিমের চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ে। অহনা তার চোখে চোখ রেখে বলল, কি হয়েছে, আবার কি হলো? কাঁদছো কেন? কিছু হয়নি তো, আমাকে যেতে হবে। এই ঘর সন্ধ্যায় কোথায় যাবে? কাজ আছে, যেতেই হবে। আমাকে বলো কি কাজ, আমিও যাব তোমার সাথে। না, কাজটা একান্তই আমার, আমাকে যেতেই হবে। এই রহস্যে শেষ দিতে হবে, খুব তাড়াতাড়ি সবকিছু থেকে মুক্ত হওয়া প্রয়োজন। কিসের রহস্য, কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না, বুঝিয়ে বলো। মাতিম ওর কাঁধে হাত রাখে। এইটুকু মনে রাখো, আমার দুটো কাজ, একটা জুড়ে তুমি, অন্যটা সম্পূর্ণ আলাদা। আমি চাই না কেউ জানুক সেটা। আমাকেও বলবে না? কি এমন কথা যেটা আমাকে বলা যাবে না? ভরসা রাখো, আমাকে এখন যেতে হবে, বড় বিপদ হয়ে যাবে না হলে। মাহাতিম চলে যেতে চাইলে অহনা তার সামনে গিয়ে দাঁড়ায়। তুমি এভাবে যেতে পারো না, বোঝার চেষ্টা করো। আমি চাই না আমার ছোট ভুলের জন্য অগণিত প্রাণ চলে যাক। আমাকে যেতেই হবে, এতে কিছু জানি না আমি। আমাকে সব বলো আগে, তারপর যেতে দেব। সময় হলে বলবো, এখন সঠিক সময় নাহি। আর একটা কথা, সন্ধ্যায় তোমার বাবাকে হন্তদন্ত হয়ে বেরোতে দেখে পিছু নিয়েছিলাম। অহনা অবাক হয়ে বলল, কেন গেল? মোড়লের ছেলের সাথে তোমার বিয়ে পাকা করে এসেছে তোমার বাবা। তুমি অনেক লাকি, মোড়ল তোমাকে অনেক পছন্দ করেছে। কি কি বলছো এসব? তুমি মজা করছো না তো? আমি কেন মজা করব? এটা তো আনন্দের বিষয়। কষ্ট হচ্ছে এটা ভেবে যে বিয়েতে আমি থাকতে পারবো না। এর থেকেও গুরুত্বপূর্ণ কাজ আছে আমার, যেটা না করলে হয়তো আমি আর কখনোই তোমার সামনে দাঁড়াতে পারবো না। অহনা আঁতকে ওঠে, চোখ সজল হয়ে আসে। তোমার কি সত্যি আনন্দ হচ্ছে? মাতিম চোখ সরিয়ে নেয়, অনার দিকে তাকিয়ে ঢোক গিলে কান্নাটা হজম করে নিয়েছে ঢোকের সাথে। অহনা আবার বলল, কি হলো, খুব আনন্দ পাচ্ছ তাই না? হ্যাঁ, আমি খুব খুশি, তোমার বিয়ে হবে। ছেলেটা খুব ভালো, আজকাল এমন ছেলে পাওয়া যায় না। অহনা ঠোঁট কামড়ে কাঁদে। আমার কষ্ট হচ্ছে। মাতিম চুপ করে থাকে। অহনা পুনরায় বলল, আমি তোমাকে যেতে দেব না। যেতে হবেই আমাকে। কেন বুঝতে পারছো না? আমি সাধারণ মানুষ নই, সে যাই হও তুমি, আমি তোমাকে ছাড়বো না। মাতিম অহনার কাছে এসে দাঁড়ায়, ওর কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে কষ্ট দিতে পারবো না কখনো। যদি কখনো দিয়ে ফেলি, তবে সেদিন যেন আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। তোমাকে কষ্ট দিয়ে আমি থাকতে পারবো না, কখনো না। মাতিম গলা পরিষ্কার করে অন্যদিকে তাকিয়ে আবার বলল, তোমার বিয়ে করে নেওয়া উচিত। একজন থেকে ঠকে গিয়ে তুমি বিষণ্ণতায় আছো, এখন কারো সান্নিধ্যেই তুমি ঠিক হয়ে উঠবে। আমি তোমার খুশি চাই। আমি অনেক খুশি, তোমার বিয়ে হবে খুব ভালো একটা ছেলের সাথে। আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছো না তুমি? এর মানে কি জানো? এর মানে হলো তুমি মিথ্যে বলছো, তুমি মোটেও খুশি না। আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। এত খুশি তুমি, এতদিনের কিছু স্মৃতিও বুঝি তোমাকে কষ্ট দিতে পারেনি? কোনো স্মৃতি মনে রাখিনি আমি। স্মৃতিরা কষ্ট দেয় খুব, মনে রাখতে চাই না। তবে চলে যাও, ধরে রাখবো না। মাহাতিমের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, দিশেহারা লাগছে তার নিজেকে। উল্টো দিকে ফিরে তাকাতেই অহনা তার হাত চেপে ধরলো। সত্যি কি চলে যাবে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। মজা করছো না তো? আমি মজা করছি না। অহনা চোখের পানি মুছে নেয়।
মুখে হাসি ফুটিয়ে তুলে জিজ্ঞেস করে, কবে ফিরে আসবে তুমি? জানা নেই, নাও আসতে পারি। তার মানে নিশ্চয়তা দিতে পারছো না? কি বোকা তুমি, গুছিয়ে মিথ্যেও বলতে পারো না আমাকে। আবার নাকি ছেড়ে যাবে। মাহাতিম গোল গোল চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে অহনার দিকে। চোখের পাপড়িগুলো পানিতে টইটুম্বুর। নিষ্পাপ ঠোঁট দুটো তাকে অহনার দিকে টানছে। নিজের চোখ সরিয়ে নেয়, মনে মনে বলে, এত সুন্দর তুমি কখনোই চোখ সরাতে পারি না। কেন এত ভালো লাগে তোমাকে? সবাই পেতে চায়, আমিও তো চাই হয়তো, কিন্তু আমি কি সেই একজন হতে পারবো? কখনোই না। আমি তোমার কাছে অদৃশ্য, আমার অস্তিত্ব নেই। আমি তোমাকে পাওয়ার মতো আকাশচুম্বী আশা রাখতে পারি না। ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মাহাতিমের। অহনার দিকে থেকে চোখ সরিয়ে মাটিতে নত করে। অহনা কোনো কথা না বলে লুটিয়ে পড়ে মাহাতিমের বুকে। চাতক পাখির মতো অহনাও যেন তার বৃষ্টির সন্ধান পেল। হু হু করে কেঁদে ওঠে, আমি কেন এত কষ্ট পাই? সব কষ্ট কেন আমাকেই বেছে নেয়? আমি কেন দুটো দিন শান্তিতে থাকতে পারি না? কষ্ট আমাকে পেতেই হবে। মাহাতিম শেষ স্পর্শ ভেবে নিজেও জড়িয়ে নেয়, শক্ত করে আলিঙ্গন করে নেয়। অহনা ক্ষান্ত কণ্ঠে বলে, এই বুকের স্পর্শ একান্তই আমার। এর স্পর্শে আমি হারিয়ে যাই, বারবার ইচ্ছে করে স্পর্শে তলিয়ে যাই। ভীষণ করে, কিভাবে ছাড়বো? পারবো না। এই একান্ত সম্পদটাকে এভাবেই জড়িয়ে ধরে রাখতে চাই। পরক্ষণেই শান্ত হয়ে যায়। গলা পরিষ্কার করে যোগ করে, তোমাকে আটকে রাখবো না, কারণ আমি জানি তুমি ফিরে আসবে, সঠিক সময়েই আসবে। এতটা আত্মবিশ্বাস তোমার? অনেক। যেতে হবে এবার। অহনা ছেড়ে দেয়। নাতিম এগিয়ে যায় সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই উধাও হয়ে যায়। রুস্তম মেয়ের ঘরে ঢোকে, কাছে এসে বলে, কিছু কথা বলবো তোকে। আমি জানি। রুস্তম অবাক হয়ে বলে, কি জানিস তুই? তুমি মতির সাথে আমার বিয়ে ঠিক করেছো, তাই তো? রুস্তম চোখ মুখ বিকৃত করে বলল, না রে, আরিসের সাথে। সে যাই হোক, আমি বিয়ে করব না এখন। কেন করবি না? কারণটা তো বলবি। কোনো কারণ নেই, আমি এখন বিয়ে করতে চাই না। রুস্তম চুপ করে থাকে কিছুক্ষণ। পাশেই ছিল ময়না, বলল, আপা তুমি বিয়ে করতে চাও না কেন? আরিস ভাই অনেক ভালো, আমার স্বামীর সাথে তার খুব খাতির ছিল। অহনা আটকে ওঠে, ময়নার দিকে ঝাঁঝালো চোখে তাকায়। কিছু বলার আগেই ময়না বলল, আবার ভয় পেও না, আরিস ভাই এমনি যেত। আমার স্বামীর কোনো কাজ সম্পর্কে সে জানতো না। অহনা কিছু বলে না। ময়নাকে বলল, তোমার বাবা কষ্ট পাচ্ছে, তোমার বাড়ি যাওয়া উচিত। পরে না হয় আবার আসবে। হ্যাঁ আপা, কালকেই চলে যাব। লোকের মন্দ কথা শুনবে বাবা, তাই যাচ্ছি না। কে কি বললো না বললো তাতে কোনো কান দিতে নেই। তুমি যাবে, কেউ কিছু বললে মুখের উপর জবাব দেবে। মনে রেখো, তুমি যদি চুপ থাকো তাহলে লোকে সেটার সুযোগ নিয়ে আরো অত্যাচার করবে তোমাকে। আর যদি রুখে দাঁড়াও তাহলে কেউ সাহস পাবে না। হ্যাঁ আপা, আমি রুখে দাঁড়াবই। রোস্তম মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে করে আবার বলে, তোর মা থাকলে হয়তো সে বোঝাতে পারতো। আমার কথা তুই বুঝতে পারছিস না। আমার তোকে নিয়ে চিন্তা হয়। আমি চাই তুই ভালো একজন জীবন সঙ্গী হিসেবে সুখী থাক আজীবন। আমার এই একটাই আশা। তোর উপর ভরসা করেছে, এটা মোড়লরা বড় লোক, তাদের কথা না মানলে কি করবে জানি না, তবে মেনে নিলে সমাজে একটা ভালো সম্মান পাবো। তুই আমার এই একটা কথা অন্তত রাখ মা। এই বলে রোস্তম চলে গেল। অহনার কিচ্ছু ভালো লাগছে না। নাতিম চলে যাওয়ায় মন খারাপ। তার মধ্যে আবার বিয়ে, মেনে নিতে পারছে না। বাইরে বের হয় অহনা। কলপাড়ে গিয়ে চোখে মুখে পানি দেয়। ঘরের দিকে পা বাড়াতেই কেউ তার মুখ চেপে ধরে। অহনা ছাড়ানোর চেষ্টা করে। গম্ভীর স্বর ভেসে ওঠে, তুমি এটা করতে পারো না, কখনোই না। অহনার মুখ থেকে অস্ফুট কিছু শব্দ বের হচ্ছে শুধু। ভালো করে খেয়াল করে দেখলো এটা মতি। অহনা ছাড়ানোর চেষ্টা করে সফল হয়। হাতে কামড় বসাতেই সে ছেড়ে দেয়। পরক্ষণেই অহনার দিকে এগিয়ে আসে। কেন করলে এমনটা? অহনা নিজেকে সামলে বলে, আমি কিছুই করিনি। এভাবে আমাকে ধরার সাহস করে দিল আপনাকে। আমি মানতে পারবো না কোনো মতেই। তুমি এই বিয়ে করবে না। আমি বারবার বলছি এই বিয়ে করবে না। আমি আপনার কথায় গোলাম নই। আমার যা ইচ্ছে করে নিন। আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো অহনা। অহনা অবাক হয়ে যায়। কথাটা তার কাছে ভালো লাগেনি। কি বললেন? আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি বাসি না। এসব কি শুরু করলেন? ভালোবাসি আমি তোমাকে। সেদিন দেখার পর থেকেই আমি ভেবেছি বাড়িতে গিয়ে কথা বলবো, কিন্তু
তার আগেই কি করে এসব ঘটে গেল? আমি আগেই ভেবেছি বাবাকে বলবো, কিন্তু তোমাকে আকাশে উড়তে দেখে আমি ভেবেছি ভূতে ধরেছে। আগে সুস্থ করব, তারপর বিয়ে করব। কিন্তু এর আগেই এত সব ঘটে গেল। আমি এখন কি করব অহনা? এই বলে দাও। কিছু করার দরকার নেই। আপনার বাবা বিয়েটা ঠিক করেছে, আর এখানে আমার বাবার সম্মানের প্রশ্ন। আমি কিছু করতে পারবো না। তুমি পারবে, তুমি ছাড়া আর কেউ ভরসা নেই। তুমি তোমার বাবাকে বলো তুমি আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও। কিন্তু আমি মিথ্যে কেন বলবো? পারবো না আমি, পারতে হবে তোমাকে। আমি কিছুতেই ভাইয়ের সাথে তোমাকে মেনে নিতে পারবো না। আমার ভাইটা একদম বোকা, তোমার সাথে তাকে মানাবে না। কেন মানাবে না? আপনাকে যদি গোয়ালের গাভীর সাথে মানায়, তাহলে ওনাকে কেন আমার সাথে মানাবে না? একবার বোঝার চেষ্টা করো। কিছু চেষ্টা করব না। মতি এগিয়ে এসে অহনার হাত চেপে ধরে। এমন করো না, আমি ভালো হয়ে যাবে একদম, আর কখনো কোনো অন্যায় কাজ করব না। তোমাকে বিয়ে করতে পারলে আর কিছু চাই না। নিজের সীমার মধ্যে থাকুন। আমাকে কে বিয়ে করলো না করলো এতে আমার কিচ্ছু যায় আসে না। চলে যান এখান থেকে। না হয় বাবাকে ডাকবো। তার মানে তুমি ভাইকেই বিয়ে করতে চাও না? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। মতে চলে যায়। অহনা তার কপালে ভালোবাসা হারানোর ভাঁজ দেখতে পেল। নিজেকে নিজে শুধালো, এসব কি হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? আমি কেন বারবার এত প্রশ্নের সম্মুখীন হই? কেন আমার সাথেই সব অনিয়ম হয়? মাহাতিম বন্দরের একটি জাহাজে উঠে যায়। সেখান থেকে সোজা নরসিংদীতে ফিরে আসে। খবর নিয়ে জানতে পেরেছে ক্যাপ্টেন নিমো এখানেই থাকে। তার সাথে দেখা করাটা জরুরি ছিল, তাই এসেছে, কিন্তু ব্যর্থ হয়। ক্যাপ্টেন সেখান থেকে চলে গেছে 2 দিন আগেই। কোথায় গেছে কেউ জানে না। মাহাতিম আবার ফিরে আসে, তার প্রিয় বন্ধু নাজেরের কাছে যায়। অল্প বয়সী যুবতী নাজ নিজের ঘরে বসে সে ফোনে কথা বলছিল। এমন সময় আগমন ঘটে মাহাতিমের। মাহাতিম তার পাশে গিয়ে বলল, নাজ, আমি এসেছি। চমকে বিছানা থেকে লাফিয়ে ওঠে নাজ। কিং কর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার করতে যাবে, তার আগেই মাহাতিম তার মুখ চেপে ধরে। দোহাই লাগে, কথা বলিস না, সবাই জেনে যাবে। তুমি তুমি এখানে কি করে? এটা কিভাবে সম্ভব? সব পরে বলছি, এখন চিৎকার করিস না। মাহাতিম আস্তে আস্তে নাজের মুখ থেকে তার হাত সরিয়ে আনে। তোর সাহায্য দরকার আমার। কিসের সাহায্য? আর তুই এতদিন দেখা করিসনি কেন? আমি তো ভাবতেই পারিনি তোকে আবার দেখতে পাবো। ঠিক কি হয়েছিল তোর সাথে? সে অনেক লম্বা কাহিনী। তুই আগে আমাকে সাহায্য কর। অবশ্যই। তোকে সাহায্য করব না তো কাকে করব? কি করতে হবে বল, আমি তোকে সাহায্য করব। মাহাতিমের চোখে মুখ উজ্জ্বল হয়ে আসে। নাজের প্রতি তার ভালোবাসা আরও বেড়ে যায়। আমি জানতাম তুই আমাকে না করবি না। তোকে ছাড়া এখানে আর কাউকে বিশ্বাস করতে পারি না। এবার আমার টার্গেট ফিল আপ হবে। শিওর মাই ফ্রেন্ড। তোকে তো আমি শেষ পর্যন্ত সাহায্য করব। এখন বল, ক্যাপ্টেন নেমো কোথায় আছে? নাজের চোখে মুখে চিন্তার রেখা পড়ে। কিছু ভাবছে সে। মাহাতিম আবার বলল, ক্যাপ্টেনের সাথে কথা বলা দরকার। তিনি আমার সব বিষয় জানেন। ওনার সাহায্য লাগবে আমার। ক্যাপ্টেন আজ 2 দিন নিখোঁজ। কেউ জানে না তিনি কোথায়। ঠিক আছে, আমি খুঁজে বের করব। তুই শুধু বাইরের দিকটা নজরে রাখ, তাহলেই হবে। মাহাতিম চলে যেতেই নাচ কল করে তার সঙ্গী রিভাকে। রিভা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। মাহাতিম ফিরে এসেছে। হোয়াট? তোমার কি মাথা ঠিক আছে? ভুলভাল বকছো কেন? আমার মাথা একদম ঠিক আছে। একটু আগে মাহাতিমের সাথে আমার দেখা হলো। সে আমাকে বলল তাকে সাহায্য করতে। তুমি করবে তাকে সাহায্য? হ্যাঁ, আমি তাকে সাহায্য করব। বিষয়টা কি সবাইকে জানাবো? না, এখন না, সময় হলে আমি জানাবো। আমার আরও কিছু খোঁজ নেওয়া বাকি। নাচ কল রেখে শুয়ে পড়ে। অনেক প্রশ্ন মাথায় রয়ে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠেই অহনা তার বাবার কাছে যায়। বাবা, আমি বিয়েটা করব। রোস্তমের চোখ মুখ উজ্জ্বল হয়ে আসে। হ্যারি, টিকু, রুমে, ইরা হুড়রে বলে ওঠে। অহনা সিদ্ধান্ত নেয় ময়নাকে বাড়ি পৌঁছে দেবে। তাই ময়নার বাবাকে খবর জানায় আসতে। খবর জানাতে দেরি হলো, কিন্তু তার আসতে দেরি হলো না। এসেই মেয়েকে জড়িয়ে ধরলো। অহনাকে ধন্যবাদ জানিয়ে মেয়েকে নিয়ে যেতে চাইলে রোস্তম বাধা দেয়। ভাই, মেয়েটা এই কয়দিনে মন জয় করে নিয়েছে। এখন হঠাৎ চলে গেলে আমরা সবাই কষ্ট পাবো। কিছুদিন পর আমার মেয়ের বিয়ে। বিয়ের পরই না হয় যাবে। তাইলে তো ভালোই হলো। ঠিক আছে, তবে আপনিও থেকে যান। কয়টা দিনেরই তো ব্যাপার শুধু।
তারপর মেয়ে নিয়ে চলে যাবেন। ময়নার বাপ আর অমত করে না, তিনিও থেকে যান। রুস্তম আরেক দফা মোড়ল বাড়ি গিয়ে জানিয়ে আসেন তার মেয়ে বিয়েতে রাজি হয়ে গেছে। মোড়লও খুশি হয়, বাড়ির মহিলাদের ডেকে বলে, কালেই তাহলে যাওয়ার ব্যবস্থা করো, ছেলেকেও নিয়ে যাব, বিয়ে হবে ছেলে মেয়ের, তাদের দেখা হওয়া কথা হওয়াটা জরুরি। রুস্তম চলে আসে বাড়িতে। এখন তার অনেক কাজ, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। বাজারে গিয়ে নিজের হাতে বাহারি খরচ করে আনলেন। এলাকার অনেক মহিলা সাহায্য করতে আসলো। মোড়লের বাড়ির বউ হবে অহনা, সেটা ভেবেই সবাই হিংসে জ্বলছে, কিন্তু প্রকাশ করছে না। উপরে উপরে ভালো সাজতে সবাই ইচ্ছুক। অহনার মনে খারাপ প্রচুর, বারবার মাহাতিমের কথা মনে পড়ছে। কয়েকদিনেই কেমন আপন হয়ে গেল লোকটা, আর এখন কাছে নেই। হাঁসফাঁস লাগছে অহনার। জানালার চোখ দিতেই পুনরায় মতিকে দেখতে পায়। একটা লোকের সাথে কথা বলছে সে, হাত নাড়িয়ে নাড়িয়ে কোনো কাজ বুঝিয়ে দিচ্ছে। অহনা বিরক্ত হয় মতিকে দেখে, মনে মনে আওড়ালো, এই উটকো ঝামেলা আবার কি করতে আসছে কে জানে। সতর্ক থাকতে হবে আমাকে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই গল্পের পরবর্তী পর্ব চাইলে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।